শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না, আর জিতলেও সরকার গঠন করতে পারবো না, তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরায় যে সাক্ষাৎকার দিলেন এবং যেভাবে ঢালাও ভাবে সব রকম অভিযোগকে তিনি বায়াসড বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন, তাতে কি মনে হয় যে তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, কিংবা তাদের ওই বোধোদয় আছে কিনা যে তাদের জন্য কোন ফাঁদ এখন পেতে রাখা হয়েছে? বোধোদয় আছে, কিন্তু তারা সেটা মানেন কিনা সেটি হলো বিষয়। তারা ব্যাপারটা বুঝতে পারছেন না এমন না, তারা পোড়খাওয়া রাজনীতিবিদ, তারা সবই জানেন, সবই বুঝতে পারছেন, কিন্তু মানবেন কিনা, মানছেন কিনা, এইটি হচ্ছে প্রশ্ন। এখন ইউনূস সাহেবকে খুশি করার জন্য আপনাকে দিনে 24 বার অন্তত বলতে হবে যে হ্যাঁ ভোট দিন। আপনার কর্মীদেরকে, সমর্থকদেরকে আপনাকে বারবার করে বলতে হবে যে আপনারা হ্যাঁ ভোট দিন, কারণ এটা হ্যাঁ ভোট দেওয়া সরকারের কাছ থেকে নির্দেশ এসছে, দিতে হবে, বলতে হবে এটা। তো সেটা আপনি বলছেন, কিন্তু আপনি এইটুকু বুঝতে পারছেন না যে হ্যাঁ ভোট দিলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের বেলায় আপনি জয়ী হওয়ার পরে কি ঘটতে যাচ্ছে। তো এটাও তারা বুঝতে পারছে। জাতীয় নির্বাচনে তারা জয়ী হওয়ার পর এদিকে হ্যাঁ ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দেওয়াতে জুলাই সনদ পাশ হয়ে গেল, আবার তারা জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, তাদের সরকার গঠন করতে দেওয়া হবে না, তারা সরকার গঠন করতে পারবে না, এটাও তারা জানে। জানে বলেই আমার ধারণা তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে খুশি রাখার জন্য বা সরকারকে সন্তুষ্ট রাখার জন্য হ্যাঁ ভোটের কথা বলবে, নির্বাচনের লড়াই করার কথা বলবে, মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার কথা বলবে, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না, আর জিতলেও সরকার গঠন করতে পারবো না, তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যাবে। মানে আপনার কাছে কেন মনে হয় বিএনপি এরকম একটা সিদ্ধান্ত নেবে? যদি না পিছিয়ে যায় তাহলে বিএনপি রাজনৈতিকভাবে ভীষণভাবে পরাজিত হবে। তারা তো সেটা পরাজয় মনে করছে না, তারা তো আমি তো এখন পর্যন্ত দেখছি না যে তারা এটাকে পরাজয় বলে মনে করছে। এখন তাদের কাছে পরাজয় মনে হচ্ছে না, তারা নির্বাচনের পরে বুঝতে পারবে যে কত বড় পরাজয় তাদের হয়ে গেছে। ওকে, কিন্তু তাদের সামনে কি আর কোনো মানে স্থগিত করা ছাড়া বা নির্বাচন বর্জন করা ছাড়া তাদের সামনে কি আর কোনো উপায় আছে? প্রশ্ন তুলছি এই কারণে, তারা তো এখনো মনে করে জাস্ট 12 তারিখের নির্বাচনটা যদি কোনোভাবে পার করা যায় তারপরে তারা ক্ষমতায়, এটি তো তারা খুব মানে খুব স্ট্রংলি বিলিভ করছে। তারা স্ট্রংলি বিলিভ করছে এই জন্য যে তারা এর আগে দেখেছে যে জামাতের ভোট 3 থেকে 4% বা 5%, ইদানিং যদি বেড়েও যায় তো সেটা 10%। 10%-এর বেশি তো ভোট জামাত পায় না, এটা তো হচ্ছে বিএনপির একটা ক্যালকুলেশন। তো সেই ক্যালকুলেশনে বিএনপি নিজে 30 থেকে 35%, 40% ভোট পেতে পারে। তাহলে বিএনপি খুব সহজে বুঝে যাচ্ছে যে আমরা একেবারে বিনা বাধায় চোখ বন্ধ করে আমরা নির্বাচনে জয়ী হব। কিন্তু জামাত যে ফাঁদগুলো পেতে রেখেছে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, সামরিকভাবে যে ফাঁদগুলো পেতে রেখেছে, সেই ফাঁদগুলোকে ওভারকাম করার ক্ষমতা বিএনপি নেই, এই মুহূর্তে নেই। সেই ফাঁদগুলো একমাত্র বিএনপি প্রতিহত করতে পারত যদি বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে একটা ঐক্যমত্য পৌঁছাতে পারত। তা যেহেতু করেনি বিএনপি, সুতরাং বিএনপি একার পক্ষে জামাতের এই ফাঁদকে ভাঙা সম্ভব না। সম্ভব না হলে কি হবে, যে জয়ী হওয়ার পরেও বিএনপি জামাতকে সুপারসিড করে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। তাহলে বিএনপির পক্ষে কি করার উচিত? একটাই মাত্র পথ আছে, হয় পিছিয়ে আসা, নতুবা এই যে জামাতের যে ফাঁদ পাতা, সেই ফাঁদটাকে ভাঙার চেষ্টা করা, সরকারকে ডিরেক্টলি চার্জ করা, নির্বাচন কমিশনকে চার্জ করা যে নির্বাচন ফেয়ার হচ্ছে না। তো ফেয়ার হচ্ছে না বলে আপনি চার্জ করে তো পারবেন না, আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে, আর কোনো ওয়ে নেই। আপনার কাছে কি মনে হয় বিএনপির হাইকমান্ডে এমন কোন আলাপ আলোচনা, এমন কোন প্রক্রিয়া তাদের কি আছে? প্রক্রিয়া আছে, সিদ্ধান্ত নেবে কিনা সেটি আমি নিশ্চিত না, প্রক্রিয়া আছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত এক সপ্তাহের কথাবার্তাতে এটা পরিষ্কার হয় যে তিনি ব্যাপারটাতে চিন্তিত। কিন্তু আমি এইটুকু আমার অনুমান যে তাদের ভিতরে এটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এটা নিয়ে গবেষণা করা হয়, কিন্তু তারা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না এই ব্যাপারটাই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শেষ পর্যন্ত। ওকে, বুঝতে পেরেছি যে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে আপনি দেখেন গত 2-3 দিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে যে কোনো মূল্যে তারা নির্বাচন করার জন্য, সংগঠিত করার জন্য তাদের প্রস্তুতি আছে, এটাকে ভন্ডুল করতে পারবে না। সো সেনাবাহিনীর অবস্থানটা যদি আরেকবার একটু পরিষ্কার করতেন।
উনি আজ থেকে 3 মাস আগে বলেছিলেন যে প্রতিটি কেন্দ্রে মিনিমাম 5 জন করে সেনাবাহিনীর লোক থাকা দরকার। তো টোটাল করলে দাঁড়ায় যে বাংলাদেশে ওই সেনাবাহিনীর এই পরিমাণ সদস্য নেই। 1 লাখের বেশি সেনাবাহিনীর সদস্য ওয়াকারুজ্জামান সাহেব মোতায়েন করতে পারবেন না। আর 1 লাখ সেনাবাহিনীর সদস্য সারা বাংলাদেশে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেখানে দেওয়া হবে হচ্ছে আনসার এবং ভিডিপি, যাদের সংখ্যা সবচেয়ে বেশি, 2.5 লক্ষ। 2.5 থেকে 3 লক্ষ আনসার এবং ভিডিপি দেওয়া হবে, এবং এদের হাতে কোনো অস্ত্র থাকবে না। আনসার ভিডিপি থাকবে হচ্ছে নিরস্ত্র। তো এই নিরস্ত্র লোক 2.5 লাখ দিক আর আপনি 3 লাখ দিক, কিছু যায় আসে না তো। ওরা একটা সিভিলিয়ানের একটা অস্ত্রের সামনে একটা ভোট কেন্দ্রে যদি 40 জনও আনসার ভিডিপির লোক থাকে, কিচ্ছু যায় আসে না, রক্ষা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে সেনাপ্রধান যে বারবার করে বলছেন যে তিনি এটি বলছেন, তাকে বলতে হয় তাই বলা, কিন্তু ইতিহাস বলছে, বাস্তবিক ঘটনা যেটা বলছে, গত 1-1.5 বছরের ঘটনা যেটা বলছে, যে কোন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারেননি। যেটা তাদের দরকার, যেটা সরকারের কড়া নির্দেশ ছিল, শুধু সেইটাতে পেরেছেন, সেটা গোপালগঞ্জে। সেখানে তারা জনগণের উপরে চড়াও হয়ে সেখানে কোনো ওই কাউন্টার মব করতে দেননি। আওয়ামী লীগের লোকরা যে কাউন্টার মব করেছিল এনসিপি লোকদের উপরে, সেই কাউন্টার মবটা করতে দেননি। কিন্তু অন্য কোনো জায়গায় তাদের সামনে, চোখের সামনে দাঁড়িয়ে 32 ভাঙা হয়েছে 3-3 বার। তারা নির্বিকার দর্শক থেকে যে দাঁত খিলাল করেছে, কানে কাঠি দিয়ে বসে বসে সুশ্রী দিয়েছে, পান খেয়েছে, গল্প করেছে, নির্বিকার। তো এই ঘটনাগুলো তো দৃশ্যমান। তাই কি করে আপনি এত জোর দিয়ে বলেন যে যে কোনো মূল্যে এই ব্যাপারটা প্রতিহত করা হবে? দরকার নেই তো, কারণ তারা বুঝতে পারছে যে কারা ঘটনাটা ঘটাবে। তাদের পক্ষে যদি তারা থাকে, তাহলে তো তারা নিজেরাও চাচ্ছে সেটা, যে হ্যাঁ এই এরকম একটা ঘটনা ঘটুক। রাইট। এইবার আমি শেষ করব, আওয়ামী লীগ কি করছে? আমি শুনেছিলাম আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দিল্লিতে ডেকেছে, সেখানে তারা বেশ কিছু আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে। আপনার কোনো আমাদেরকে একটা ধারণা দিতে পারেন আওয়ামী লীগ দিল্লিতে কি করছে? নেতাদেরকে কেন তলব করা হয়েছে? কি সিদ্ধান্ত হলো? আওয়ামী লীগের সিদ্ধান্তগুলোতে জনগণের জন্য আশাবাদী হওয়ার মতন তেমন কোনো কিছু নেই, ঘটেনি। এই যে সিদ্ধান্তগুলো, এই যে মিটিং গুলো হয়েছে দিল্লিতে, বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অডিও বার্তা দিয়েছেন বা নেতাদের সাথে বসেছেন, এই বসাগুলোতে ভেতরে যে নতুন কোনো কিছু আসেনি। পুরনো যে সব কথাগুলো এসছে, যে নির্বাচন বয়কট করবো আমরা নির্বাচন, আমাদের প্রার্থীরা, আমাদের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে না। তো এই ভোট কেন্দ্রে যাবে না কথাটা কিন্তু সারা দেশে সমানভাবে প্রযোজ্য না। কোন কোন জায়গায় স্থানীয় নেতাদের মত হচ্ছে জামাতকে ঠেকাতে হলে ভোট কেন্দ্রে যেয়ে বিএনপিকে ভোট দিতে হবে। কোন কোন জায়গায় মত হচ্ছে যে বিএনপি জামাত কাউকে ভোট দেবো না, আমরা ভোট নষ্ট করে আসবো। কোন কোন জায়গায় মত হচ্ছে যে বিএনপি আমাদের এই অঞ্চলে বেশি টর্চার করেছে, সুতরাং বিএনপিকে ঠেকাতে গেলে জামাতকে ভোট দিতে হবে। এই যে পরস্পর বিরোধী যে বিভিন্ন মতবাদ যেগুলো আসছে, মতামত বিভিন্ন, এটা কেন্দ্রীয় হবে একটি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় ভাবে আসেনি যে 12 তারিখের ভোট নিয়ে কি করা হবে, আওয়ামী লীগের স্ট্র্যাটেজিটা কি। আওয়ামী লীগের স্ট্র্যাটেজি এখানে একটাই জানি আমরা, সেটা হলো তারা ভোটে নেই, যেহেতু তারা বলছে যে আমরা যেহেতু ভোটে নেই, নৌকা যেহেতু ভোটে নেই, তাহলে ভোটও নেই, আমাদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। কিন্তু তারা এটাও কিন্তু জোর দিয়ে কোনো সমর্থককে বলেননি যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এই বক্তব্যটা কিন্তু আসেনি। রাইট। উল্টা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা বিএনপির পক্ষে প্রচারে নেমেছে। হ্যাঁ, সেই কারণে আমি বললাম যে আওয়ামী লীগের এই সিদ্ধান্তগুলো আসলে জনগণকে আশাবাদী হওয়ার মতন কোনো ঘটনা, কোনো সুখবর দিচ্ছে না, আশাবাদ দিচ্ছে না। তারা নিজেরাই এখন পর্যন্ত নিশ্চিত না যে তারা কি করতে চায়। বুঝতে পেরেছি। আর একটি বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার যারা সঙ্গী সাথী, ধরেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তারা নাকি বিভিন্ন এখন খুব হতাশার কথা বলছেন, আর কদিন মাত্র আছেন, যদি তারা গণপরিষদই গঠন করে নির্বাচনের পরে। এই সমস্ত কথাগুলি তারা এখন তুলছেন কেন? সেটা কি তারা কোনো আলামতের ভিত্তিতে বলছেন? না, এটা তো মানুষ বলে না যে আমি আর কয়দিন আছি। হ্যাঁ, ছেলে মেয়েকে বলে না মানুষ, বড় বয়স্ক মানুষরা ছেলে মেয়েকে ডাক দিয়ে বলে যে আমি তো আর বেশি দিন নাই, তোমরা তোমাদের ভবিষ্যৎ গুছায় নাও, তোমরা চাকরি বাকরি ঠিকঠাক করো, আমি তো এই আর কয়দিন মাত্র।
কিন্তু ওই লোক যখন বলেন তখন ওই লোক নিজেও জানেন যে আরো 5 বছর বাঁচতে পারলে ভালো হতো, তাই তো? তো জি। এইটাই ব্যাপারটা হচ্ছে এইরকম, তারা নিজেরাও জানেন যে তারা 280 দিন মিনিমাম থাকবেন আরো, যদি হুম। হাঁ ভোটটাকে তারা জয়ী করাতে পারেন। হাঁ ভোট জয়ী হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশের ইতিহাসে না ভোট জয়ী করার জন্য কোনো ভোট হয়নি আজ অব্দি। তো হাঁ ভোট জয়ী হলে তারা নির্বিঘ্নে 280 দিন আরো থাকতে পারবেন। সুতরাং এই যে চলে যাব, চলে যাচ্ছি আর মাত্র কয়দিন, এগুলো হচ্ছে ওই সেই বয়স্ক লোকটির মতন বলা, বাবারা তোমরা তোমাদের নিজের নিজের সংসার গুছায় নাও, আমরা তো আর বেশি দিন নাই, এই গেলাম এই গেলাম এই গেলাম। আসলে তারা আরো 280 দিন থাকবেন।